আসসালামু আলাইকুম। আমি নুরুন্নাহার সুমি, সহকারী শিক্ষক, কুমিল্লা মডার্ন হাই স্কুল। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, বাসায় বসে সবাই ঠিকমতো পড়াশোনা করতেছো। তোমাদের প্রথম অনলাইন পরীক্ষা শেষ হয়েছে। তোমাদের 22 তারিখে আবার দ্বিতীয় অনলাইন পরীক্ষা শুরু হবে। তো আশা করি তোমরা দ্বিতীয় অনলাইন পরীক্ষার সিলেবাস অনুসারে ঠিকমতো পড়ে শেষ করেছো সিলেবাস। আজ আমি তোমাদের দ্বিতীয় অনলাইন পরীক্ষার সিলেবাস অনুসারে ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয়ের অষ্টম অধ্যায় বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক নিয়ে আলোচনা করব। তোমাদের অষ্টম অধ্যায় বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক এই অধ্যায়টা তোমাদের আলোচনা হয়ে গেছে, তোমাদের এই ক্লাসটা হয়ে গেছে। আজ আমি তোমাদের অষ্টম অধ্যায় বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক নিয়ে আবারও আলোচনা করতে এসেছি। এর মূল কারণ হচ্ছে আজকের আলোচনাটা হবে একটু ভিন্ন ধরনের। আজকে আমরা অষ্টম অধ্যায় বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক নিয়ে বাংলাদেশের নাগরিক অধ্যায় আলোচনার পাশাপাশি অধ্যায়ের প্রতিটা পাঠ আলোচনার পাশাপাশি প্রতিটা পাঠ হতে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন তোমাদেরকে বোর্ডে লিখে দিব। তোমরা ওই প্রশ্নগুলো খাতায় লিখবে এবং প্রতিটা প্রশ্নের উত্তর বই থেকে ভালো মতো শিখবে। তো তোমরা ক্লাসে মনোযোগী হও। আজকে প্রথম আমরা আলোচনা করব বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক সম্বন্ধে। মানুষ অনেক আগে জন্ম নিলেও প্রাচীন পৃথিবীতে কোনো রাষ্ট্রের অস্তিত্ব ছিল না কোনো নাগরিকত্বের ধারণা। সময়ের পরিবর্তন ও বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে 5 থেকে 6000 বছর আগে নদী ও সমুদ্রের তীরে প্রাচীন কিছু নগর রাষ্ট্র গড়ে ওঠে। ধীরে ধীরে আধুনিক রাষ্ট্রের উদ্ভব হয়েছে। বর্তমান বিশ্বের জনসংখ্যা প্রায় 700 কোটি। এই বিপুল জনসংখ্যার সবাই কোনো না কোনো রাষ্ট্রের অধিবাসী বা নাগরিক। যেমন আমরা সবাই বাংলাদেশ নামক রাষ্ট্রের অধিবাসী এবং নাগরিক। এই যে বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক সম্বন্ধে কিছু আলোচনা করলাম, এর মধ্যে দুইটি গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন আছে। আমি তোমাদের লিখে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও। এক নম্বরে হচ্ছে সময়ের পরিবর্তন ও বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে কত হাজার বছর আগে নদী ও সমুদ্রের তীরে প্রাচীন কিছু নগর রাষ্ট্র গড়ে ওঠে। 2 নম্বর হচ্ছে ধীরে ধীরে কোন রাষ্ট্রের উদ্ভব হয়েছে। এক নম্বর হচ্ছে সময়ের পরিবর্তন ও বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে কত হাজার বছর আগে নদী ও সমুদ্রের তীরে প্রাচীন কিছু নগর রাষ্ট্র গড়ে ওঠে। 2 নম্বর হচ্ছে ধীরে ধীরে কোন রাষ্ট্রের উদ্ভব হয়েছে। এখন আমরা পার্ট 1 রাষ্ট্রের ধারণা সম্পর্কে আলোচনা করব। রাষ্ট্র হলো এমন একটি সংগঠন যার একটি নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার ও সার্বভৌম ক্ষমতা আছে।
তাহলে বলা যায় রাষ্ট্র গঠনে 4টি উপাদান রয়েছে। এগুলো হচ্ছে জনসমষ্টি, ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব। তারপর 1 নম্বর হচ্ছে জনসমষ্টি। রাষ্ট্রের অন্যতম উপাদান হলো জনসমষ্টি। জনগণ হলো রাষ্ট্রের প্রাণ। জনসমষ্টি ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না। তবে রাষ্ট্রের জনসংখ্যা কত হবে তার কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। রাষ্ট্রের জনসংখ্যা কমও হতে পারে, আবার বেশিও হতে পারে। 2 নম্বর হচ্ছে ভূখণ্ড। রাষ্ট্রের অপরিহার্য উপাদান হলো নির্দিষ্ট ভূখণ্ড। ভূখণ্ড বলতে জল, স্থল ও তার উপরিস্থিত আকাশ সীমাকে বোঝায়। ভূখণ্ডের আয়তন কতটুকু হবে তার কোনো নির্দিষ্ট পরিমাণ নেই। অর্থাৎ একটি রাষ্ট্রের ভূখণ্ড আয়তনে অনেক বড় হতে পারে, আবার অনেক ছোট হতে পারে। 3 নম্বর হচ্ছে সরকার। রাষ্ট্র গঠনের আরেকটি অন্যতম উপাদান হলো সরকার। সরকারের মাধ্যমে রাষ্ট্রের সকল কাজ পরিচালিত হয়। রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সরকার আইন প্রণয়ন করে এবং আইন অনুযায়ী জনগণকে পরিচালনা করে। জনগণ সরকারের সকল বৈধ আদেশ মেনে চলে এবং সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করে। 4 সার্বভৌমত্ব। রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো সার্বভৌমত্ব। এটি রাষ্ট্রের সর্বোচ্চ, চরম ও চূড়ান্ত ক্ষমতা। সার্বভৌম ক্ষমতা বলে রাষ্ট্রের সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বে অবস্থান করে। আমরা পার্ট 1 রাষ্ট্রের ধারণা সম্পর্কে এতক্ষণ আলোচনা করলাম। এখন পার্ট 1 রাষ্ট্রের ধারণা সম্পর্কে যে আলোচনা করলাম, এই পার্ট 1 এর বেশ কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন আছে, আমি তোমাদের লিখে দিচ্ছি। তিন নাম্বার হচ্ছে রাষ্ট্র কি? রাষ্ট্র কি? 4 নাম্বার হচ্ছে রাষ্ট্র গঠনে কয়টি উপাদান রয়েছে? কয়টি উপাদান রয়েছে এবং কি কি? 5 নাম্বার রাষ্ট্রের প্রথম উপাদান কি? রাষ্ট্রের প্রথম উপাদান কি? প্রথম উপাদান কি? 6 নাম্বার ভূখণ্ড বলতে কি বোঝায়? 6 নাম্বার ভূখণ্ড বলতে কি বোঝায়? 7 নাম্বার সার্বভৌমত্ব কি? 7 নাম্বার সার্বভৌমত্ব কি? তো দেখো, 3 নাম্বার হচ্ছে রাষ্ট্র কি। 4 নাম্বার রাষ্ট্র গঠনের কয়টি উপাদান রয়েছে এবং কি কি? 5 নাম্বার রাষ্ট্রের প্রথম উপাদান কি? 6 নাম্বার ভূখণ্ড বলতে কি বোঝায়? 7 নাম্বার সার্বভৌমত্ব কি? এবার 8 নাম্বার রাষ্ট্র গঠনের সর্বশ্রেষ্ঠ উপাদান কোনটি? সর্বশ্রেষ্ঠ উপাদান কোনটি? কোনটি? 8 নাম্বার হচ্ছে রাষ্ট্র গঠনের সর্বশ্রেষ্ঠ উপাদান কোনটি? আমাদের পার্ট 1 থেকে আমরা 8 পর্যন্ত গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন আমরা পেয়েছি। এখন আমরা পার্ট 2 রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সম্পর্কে আলোচনা করব। রাষ্ট্র হিসেবে
বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। 1971 সালের 16 ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধ ও রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের বুকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। একটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যেসব উপাদান দরকার তার সবগুলোই বাংলাদেশে রয়েছে। বাংলাদেশ রাষ্ট্রের উপাদানগুলি সম্পর্কে আমরা এখন জানব। 1 নম্বর হচ্ছে জনগোষ্ঠী। বাংলাদেশের জনসংখ্যা বিশাল। এর সংখ্যা বর্তমানে 14,97,72,364 জন আদমশুমারি 2011 অনুযায়ী। বাংলাদেশের জনসংখ্যা প্রায় অর্ধেক নারী এবং অর্ধেক পুরুষ। জনসংখ্যার একটি বিরাট অংশ শিশু। এরা এদেশের স্থায়ী বাসিন্দা ও নাগরিক। জনসংখ্যার দিক থেকে বাংলাদেশে বিশ্বের 8ম বৃহত্তম রাষ্ট্র। 3 হচ্ছে ভূখণ্ড। বাংলাদেশের একটি নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে। 1971 সালে স্বাধীনতা লাভের মধ্য দিয়ে আমরা এই ভূখণ্ডের সার্বভৌমত্ব অর্জন করেছি। উত্তরে ভারত ও দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে ভারত ও মিয়ানমার, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ পর্যন্ত বাংলাদেশের ভূখণ্ড বিস্তৃত। এরপর হচ্ছে সরকার। বাংলাদেশের সরকার ব্যবস্থা মন্ত্রী পরিষদ শাসিত। এর নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এটি একটি গণতান্ত্রিক সরকার। এই সরকার জনগণের ভোটে নির্বাচিত। সরকারের সকল নিয়ম কানুন ও আদেশ নিষেধ জনগণ মেনে চলে। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার 1 মাসের মধ্যেই 1971 সালের 10 এপ্রিল গঠন করা হয় বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার, যা মুজিবনগর সরকার নামে পরিচিত। লাস্ট হচ্ছে সার্বভৌমত্ব। বাংলাদেশ রাষ্ট্র সার্বভৌম ক্ষমতার অধিকারী। এই ক্ষমতাবলে রাষ্ট্র সকল ব্যক্তি প্রতিষ্ঠানের ঊর্ধ্বে অবস্থান করে দেশের সকল জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণ ও দেশের নিয়ন্ত্রণ মুক্ত থেকে দেশ শাসন করে। এই কারণে অন্য কোনো দেশ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না। এই যে আমরা পার্ট 2 পড়লাম, রাষ্ট্র হিসেবে বাংলাদেশ। এই পার্ট 2 থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন পেয়েছি। আমি লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও। 9 নম্বর হচ্ছে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ কেমন? বাংলাদেশ কেমন? 9 নম্বর হচ্ছে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ কেমন। 10 নম্বর, বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা কতজন? বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা কত জন? 11 নাম্বার, জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের স্থান কততম? বাংলাদেশের স্থান কততম? 12 নাম্বার। আচ্ছা, তার আগে আমি তোমাদের একটু বলছি। 9 নাম্বার হচ্ছে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ কেমন। 10 নাম্বার হচ্ছে বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা কতজন। 11 নাম্বার হচ্ছে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের স্থান কততম। এবার 12 নাম্বার, কত সালে স্বাধীনতা লাভের মধ্য দিয়ে আমরা ভূখণ্ডের সার্বভৌমত্ব অর্জন করেছি।
সার্বভৌমত্ব অর্জন করেছি। 12 নম্বর হচ্ছে কত সালে স্বাধীনতা লাভের মধ্য দিয়ে আমরা ভূখণ্ডের সার্বভৌমত্ব অর্জন করেছি। এবার 13 নম্বর, বাংলাদেশের সরকার ব্যবস্থা কেমন? বাংলাদেশের সরকার ব্যবস্থা কেমন? সরকার ব্যবস্থা কেমন? 13 নম্বর হচ্ছে বাংলাদেশের সরকার ব্যবস্থা কেমন? পার্ট 2 রাষ্ট্র হিসেবে বাংলাদেশ। আমাদের এই পার্টটা আলোচনা হয়ে গেল। এখন আমরা আলোচনা করব পার্ট 3 নাগরিক ও নাগরিকত্বের ধারণা। রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী অধিবাসীকে বলা হয় নাগরিক। পূর্বে নগরে বসবাসকারীকে নাগরিক বলা হতো। তখন ছোট ছোট নগরকে কেন্দ্র করে গঠিত হতো রাষ্ট্র। এই নগর রাষ্ট্রের অধিবাসীরাই নাগরিক বলে গণ্য হতেন। কিন্তু বর্তমানে নাগরিক ও নাগরিকতার ধারণাও বদলে গেছে। এখন রাষ্ট্রের সদস্য হিসেবে যে কোনো ব্যক্তি নাগরিক হিসেবে বিবেচিত হতে পারে। নাগরিক রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হবে, রাষ্ট্রের প্রতি অনুগত থাকবে, রাষ্ট্রের কল্যাণ চিন্তা করবে এবং রাষ্ট্রের প্রদত্ত সকল সামাজিক ও রাজনৈতিক সুবিধা ভোগ করবে। অর্থাৎ রাষ্ট্রের একজন নাগরিকের একদিকে যেমন রয়েছে সামাজিক ও রাজনৈতিক অধিকার, অন্যদিকে তেমনি রয়েছে রাষ্ট্রের প্রতি তার দায়িত্ব ও কর্তব্য। একজন নাগরিক রাষ্ট্রের পরিচয়ে নাগরিকত্ব পায়। বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের সকলের নাগরিকত্বের পরিচয় বাংলাদেশী। আমাদের রাষ্ট্র বাংলাদেশ, তাই আমরা বাংলাদেশের নাগরিক ও বিদেশি। একটি রাষ্ট্রে নিজ দেশের অধিবাসী ছাড়া ভিন্ন দেশের অনেক লোকও বাস করে। শিক্ষা, ব্যবসা, বাণিজ্য, চাকরি ইত্যাদি নানা কারণে তারা অবস্থান করে। এরা বিদেশি হিসেবে পরিচিত, তবে তারা স্থায়ীভাবে বসবাস করে না। বিদেশে বসবাসকারী রাষ্ট্রের প্রতি আনুগত্য পোষণ করে না, কেবল বসবাসকারী রাষ্ট্রের অভ্যন্তরে সামাজিক অধিকার ভোগ করে। কিন্তু তারা বিদেশে বসবাসকারী দেশের সরকারের কিংবা রাষ্ট্রের কোনো রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না, তাই বিদেশিরা রাষ্ট্রের নাগরিক নয়। পার্ট 3 আমরা পড়লাম নাগরিক ও নাগরিকত্বের ধারণা। এই পার্ট 3 থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন আমি এখন লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও। নাম্বার, নাগরিক কাকে বলে? নাগরিক কাকে বলে? 15 নাম্বার, একজন নাগরিক কিসের পরিচয়ে নাগরিকত্ব পায়? নাগরিকত্ব পায়। তো 14 নম্বর হচ্ছে নাগরিক কাকে বলে। 15 নম্বর হচ্ছে একজন নাগরিক কিসের পরিচয়ে নাগরিকত্ব পায়। আমাদের পার্ট 3 শেষ হয়ে গেছে আলোচনা। এখন আমরা আলোচনা করব পার্ট 4 নাগরিকত্ব লাভের নিয়ম। পার্ট 4 নাগরিকত্ব লাভের নিয়ম। নাগরিকত্ব হলো রাষ্ট্রের অধিবাসী বা ব্যক্তির জাতীয় পরিচয়। রাষ্ট্রকে কেন্দ্র করে ব্যক্তি এই পরিচয় লাভ করে। নাগরিকত্ব লাভের দুটি প্রধান উপায় হলো, 1 নম্বর হচ্ছে জন্মসূত্রে নাগরিকত্ব লাভ, 2 নম্বর হচ্ছে অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভ।
যারা জন্মসূত্রে রাষ্ট্রের নাগরিকত্ব লাভ করে তারা জন্মসূত্রের নাগরিক, আর যারা আবেদনের মাধ্যমে কোনো দেশের নাগরিকত্ব লাভ করে তারা অনুমোদন সূত্রের নাগরিক। জন্মসূত্রে নাগরিকত্ব লাভ। জন্মসূত্রে নাগরিকত্ব লাভের ক্ষেত্রে দুটি প্রধান বিবেচ্য বিষয় হলো, এক জন্মসূত্র নীতি, দুই হচ্ছে জন্মস্থান নীতি। জন্মসূত্র নীতি হচ্ছে এই নীতি অনুযায়ী মা বাবা যে রাষ্ট্রের নাগরিক সন্তান সে রাষ্ট্রের নাগরিক হবে। কোনো মা বাবার সন্তান বিদেশে জন্মগ্রহণ করলেও সে সন্তান মা বাবার দেশের নাগরিক হবে। পৃথিবীর বেশিরভাগ দেশ এই নীতি অনুসরণ করে থাকে। আর জন্মস্থান নীতি, এই নীতি অনুযায়ী মা বাবা যে দেশেরই হোক না কেন সন্তান যে দেশে জন্মগ্রহণ করেন সন্তান সে দেশের নাগরিক হবে। এই নীতি জন্মস্থানের উপর নির্ভর করে। এই নীতি অনুযায়ী বাংলাদেশের মা বাবা কোনো সন্তান আমেরিকা জন্মগ্রহণ করলে সে আমেরিকার নাগরিক হবে এবং সে দেশের নাগরিকত্ব লাভ করবে। শুধু তাই নয়, এই নীতি অনুসরণকারী দেশের জাহাজ বা দূতাবাসে কোনো শিশু জন্মগ্রহণ করলেও সে সেই দেশের নাগরিক হবে। তো বিশ্বের খুব কম সংখ্যক রাষ্ট্র এই নীতি অনুসরণ করে। এই যে এখন যে আমরা পার্ট 4-এর বেশ কিছু অংশ আলোচনা করেছি নাগরিকত্ব লাভের নিয়ম, এ থেকে গুরুত্বপূর্ণ কিছু বহুনির্বাচনী প্রশ্ন আমি তোমাদের লিখে দিচ্ছি। 16 নাম্বার, নাগরিকত্ব কি? নাগরিকত্ব কি? 17 নাম্বার, নাগরিকত্ব লাভের প্রধান দুটি প্রধান উপায়সমূহ কি? প্রধান দুইটি উপায়সমূহ কি কি? উপায়সমূহ কি কি? 18 নাম্বার, জন্মসূত্রে নাগরিক কাকে বলে? জন্মসূত্রে নাগরিক কাকে বলে? 19 নাম্বার, 19 নম্বর পরে লিখবো, তার আগে বলছি 16 নম্বর হচ্ছে নাগরিকত্ব কি? 17 নম্বর হচ্ছে নাগরিকত্ব লাভের প্রধান দুইটি উপায়সমূহ কি কি? 18 নম্বর হচ্ছে জন্মসূত্রে নাগরিক কাকে বলে? এখন আমরা 19 নাম্বার লিখব। 19 নাম্বার হচ্ছে অনুমোদন সূত্র সূত্রে নাগরিক কাকে বলে? অনুমোদন সূত্রে নাগরিক কাকে বলে? 19 নাম্বার হচ্ছে অনুমোদন সূত্রে নাগরিক কাকে বলে? 20 নাম্বার, জন্মসূত্রে নাগরিকত্ব লাভের ক্ষেত্রে দুটি প্রধান বিবেচ্য সমূহ কি কি? দুটি প্রধান বিবেচ্য সমূহ কি কি?
নম্বর জন্মসূত্র নীতি কি। 21 নম্বর হচ্ছে জন্ম সূত্র নীতি কি। 22 নম্বর হচ্ছে জন্মস্থান নীতি কি। জন্মস্থান নীতি কি। 19 নম্বর হচ্ছে অনুমোদন সূত্রে নাগরিক কাকে বলে। 20 নম্বর হচ্ছে জন্মসূত্রে নাগরিকত্ব লাভের ক্ষেত্রে দুটি প্রধান বিবেচ্য সমূহ কি কি। 21 নম্বর হচ্ছে জন্মসূত্র নীতি কি। 22 নম্বর হচ্ছে জন্মস্থান নীতি কি। দ্বিনাগরিকত্ব। একই ব্যক্তি দুটি দেশে নাগরিকত্ব লাভ করলে তাকে দ্বিনাগরিকত্ব বলে। কোনো বাংলাদেশি বাবার সন্তান আমেরিকায় জন্মগ্রহণ করলে সে স্বাভাবিক নিয়মে ওই দেশের নাগরিক। অন্যদিকে বাবা বা বাংলাদেশে হয়, সেও বাংলাদেশের নাগরিক। এক্ষেত্রে সে প্রাপ্তবয়স্ক হলে ইচ্ছা করলে যে কোনো একটি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করতে পারবে। তবে ইচ্ছা করলে সে দুই রাষ্ট্রেরই নাগরিকত্ব রাখতে পারে। এখন আমরা আরেকটি বহু নির্বাচনী প্রশ্ন পেয়ে গেলাম 23 নাম্বার, সেটা হচ্ছে দ্বিনাগরিকত্ব কি। দ্বিনাগরিকত্ব কি। দ্বিনাগরিকত্ব কি। আমাদের পার্ট 4 শেষ হয়ে গেল নাগরিকত্ব লাভী নিয়ম। এখন আমরা আলোচনা করব আমাদের লাস্ট পার্ট এই অধ্যায়ের পার্ট 5 দেশের উন্নয়নে নাগরিকের ভূমিকা। রাষ্ট্রের সাথে নাগরিকের সম্পর্ক অবিচ্ছেদ্য। রাষ্ট্র আছে বলে সেখানে নাগরিক আছে। আবার নাগরিক ছাড়া রাষ্ট্র অস্তিত্ব চিন্তা করা যায় না। কোনো নাগরিক রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য পালনে আন্তরিক হলে সে সুনাগরিক বলে বিবেচিত হয়। তার দ্বারা দেশের অধিক উন্নয়ন সাধন হয়। একজন সুনাগরিক বুদ্ধিমান, বিবেকবান, আত্মসংযমী এবং নিবেদিত হয়ে রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে সকল নাগরিকই সুনাগরিকের গুণ অর্জন করতে পারে না। কাজেই বলা যায় রাষ্ট্রের সকল নাগরিক সুনাগরিক না হলেও সকল সুনাগরিকই নাগরিক। বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা রাষ্ট্রের কাছ থেকে নানা অধিকার ভোগ করি। বিনিময়ে নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব কর্তব্য রয়েছে, যেমন রাষ্ট্রপ্রদত্ত শিক্ষা লাভ, রাষ্ট্রের প্রতি অনুগত থাকা, আইন মেনে চলা, নিয়মিত কর প্রদান করা, ভোট প্রদান করা, রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষা ও সদ্ব্যবহার করা ইত্যাদি। দেশের উন্নয়নের জন্য আমাদের এসব দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। আধুনিক রাষ্ট্রের নাগরিকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণই সকল রাষ্ট্রীয় ক্ষমতার মালিক। কেননা গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণ ভোট দিয়ে একটি দলকে নির্দিষ্ট সময়ের জন্য সরকার গঠনে সহায়তা করে। সরকার যদি দেশের জন্য কল্যাণকর নয় এমন কোনো কাজ করে তাহলে জনগণই পরবর্তী সময় ওই দলকে আর ভোট দেয় না। রাষ্ট্র শাসন পরিচালনা, সুশাসন প্রতিষ্ঠা, উন্নয়ন সহ সব কিছুতে নির্ভর করে নাগরিকের সততা, দক্ষতা তথা নাগরিক হিসেবে যথাযথ ভূমিকা পালনের উপর। দেশের উন্নয়নের দায়িত্ব কেবল সরকারের একা নয়, নাগরিকদের নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে, তাহলেই দেশ দ্রুত উন্নতির দিকে এগিয়ে যাবে। এই যে আমরা পার্ট 5 পড়লাম, এখানে আরো গুরুত্বপূর্ণ দুটি বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে, তোমাদেরকে আমি লিখে দিচ্ছি। 24 নাম্বার, রাষ্ট্রের সাথে নাগরিকের সম্পর্ক কেমন। নাগরিকের সম্পর্ক কেমন। 25 নাম্বার, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে সকল রাষ্ট্রীয় ক্ষমতা
মালিক, কারা সকল রাষ্ট্রীয় ক্ষমতার মালিক, রাষ্ট্রীয় ক্ষমতার মালিক। 24 নম্বর হচ্ছে রাষ্ট্রের সাথে নাগরিকের সম্পর্ক কেমন। 25 নম্বর হচ্ছে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে কারা সকল রাষ্ট্রীয় ক্ষমতার মালিক। তো শিক্ষার্থীরা, তোমাদের অষ্টম অধ্যায় বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিকের অধ্যায় হতে প্রতিটা পাঠ আলোচনা করেছি এবং প্রতিটা পাঠ হতে গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন আমি লিখে দিয়েছি। তোমাদের কাজ থাকবে বাসায় বসে প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা বই থেকে ভালো মতো শিখবে। আজ এ পর্যন্তই, তোমাদের সাথে আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।